সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমরা আলোচনা করছিলাম যে সার্জারি ভাইভাতে কি কি ধরনের কোশ্চেন হতে পারে, সাথে হচ্ছে রিটেন এবং ক্লিনিক্যাল কোশ্চেন গুলো নিয়েও এর মধ্যে আলোচনার বিষয় চলে আসে। তো আমাদের আজকে যে কোশ্চেন আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের উপর একটা কোশ্চেন, যেটা বলা হচ্ছে এ 44 years old woman presented with colic abdominal pain, constipation and abdominal distension. She was in shock. What are the possibilities? How will you reach a diagnosis? And what are the different treatment options of different possibilities? তাহলে এটা হচ্ছে ক্লিনিক্যাল সিনারিও, যে ক্লিনিক্যাল সিনারিও দেখে আমরা বুঝতে পারছি যে এই পেশেন্টের ডায়াগনোসিস এটা হতে পারে অ্যাকিউট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, কারণ পেশেন্টের অ্যাবডোমিনাল পেইন আছে, কনস্টিপেশন এন্ড অ্যাবডোমিনাল ডিস্টেনশন আছে, আর এক্সামিনেশন করে পাওয়া যাচ্ছে পেশেন্ট শকে আছে। তাহলে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের কি কি পসিবিলিটি হতে পারে, কি কি কারণ, সেগুলো এখানে জানতে চাওয়া হচ্ছে। তারপর হচ্ছে ডায়াগনস্টিক যে অ্যাপ্রোচ সেটা জানতে চাওয়া হচ্ছে, মানে হচ্ছে হিস্ট্রিতে আর কি কি কোনটাতে আমরা পেতে পারি, প্লাস হচ্ছে কিভাবে আমরা এক্সামিনেশন করব এবং এক্সামিনেশন ফাইন্ডিংসটা কি হতে পারে, ডিফারেন্ট টাইপস অফ অবস্ট্রাকশনে কি হতে পারে, ডিফারেন্ট কজ অফ অবস্ট্রাকশনে আমরা কি পেতে পারি, দেন হচ্ছে কিভাবে আমরা পেশেন্টের ইনভেস্টিগেশন করব এবং ইনভেস্টিগেশন ফাইন্ডিংস গুলো কিরকম হয় সেটাও এখানে বলতে হবে। দেন যে যে ধরনের অবস্ট্রাকশন আসলে হতে পারে প্রত্যেকটার ট্রিটমেন্ট অপশন। ট্রিটমেন্ট অপশনের মধ্যে বেসিক্যালি হচ্ছে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের ট্রিটমেন্ট অপশন এটা একটা থাকবে, দেন হচ্ছে স্পেসিফিক টাইপের এবং স্পেসিফিক সিচুয়েশনের ট্রিটমেন্ট অপশনটা এখানে মেনশন করতে হবে। সবগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, তার কারণ হচ্ছে ফাইনাল প্রফেশনাল এমবিবিএস সার্জারি পরীক্ষার প্রত্যেকটা সেগমেন্টে বিভিন্ন টপিকের উপর জানতে চাওয়া হতে পারে। ওসপিতে এক্সরে দিয়ে কোশ্চেন থাকতে পারে, ওসপিতে অনেক সময় হচ্ছে পারাঅপারেটিভ পিকচার দিয়ে কোশ্চেন থাকতে পারে, রিটেন কোশ্চেন তো এভাবে আসেই। তারপর হচ্ছে ক্লিনিক্যালে অবশ্যই এরকম পেশেন্ট সাধারণত থাকে না, কিন্তু ভাইবা কোশ্চেনে এগুলোর বিভিন্ন টপিকের উপর কোশ্চেন থাকতে পারে। আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনার বিষয়ে। ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, এটার উপর আমরা আগেও কিছু কিছু আলোচনা করেছি, কিন্তু স্পেসিফিক ভাবে যখন আমরা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন নিয়ে আলোচনা করতে যাব তখন আমাদেরকে আসলে ইন ডিটেইল আমাদেরকে বলতে হবে এবং আমরা কনফাইন্ড থাকবো ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের আলোচনার বিষয়ে। এটা দুই ধরনের হতে পারে, আমরা জানি এটা হচ্ছে ডাইনামিক, যেখানে পেরিস্টালসিস হচ্ছে এবং এই পেরিস্টালসিস হচ্ছে এটা নরমাল পেরিস্টালসিসের চাইতে একটু বেশি হয়, ভিগারাস পেরিস্টালসিস হয় এবং এটা ওভারকাম করার চেষ্টা করে হচ্ছে মেকানিক্যাল অবস্ট্রাকশনকে। ইন্টেস্টাইনের কোনো একটা জায়গায় একটা মেকানিক্যাল অবস্ট্রাকশন আছে, দ্যাট মিন্স হচ্ছে প্যাসেজ অফ ইন্টেস্টাইনাল কন্টেন্টস এটা অবস্ট্রাক্টেড হচ্ছে ডিউ টু মেকানিক্যাল অবস্ট্রাকশন। কোনো একটা জায়গায় ন্যারোয়িং হতে পারে, কোনো একটা জায়গায় কনস্ট্রিক্টেড থাকতে পারে, সেটাকে ওভারকাম করার জন্য হচ্ছে ইন্টেস্টাইন বেশি বেশি পেরিস্টালসিস করে, এটা হচ্ছে ডাইনামিক অবস্ট্রাকশন। আর অ্যাডাইনামিক অবস্ট্রাকশন যেটা, সেটা হচ্ছে কোনো মেকানিক্যাল কজ থাকে না, কিন্তু ইন্টেস্টাইনের পেরিস্টালটিক ক্যাপাসিটি যেটা, সেটাই আসলে বন্ধ হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স হচ্ছে ইন্টেস্টাইনের পেরিস্টালসিসটাই বন্ধ হয়ে যাচ্ছে। এটা বলা হয় হচ্ছে ইউজুয়ালি প্যারালাইটিক আইলিয়াস, অথবা এটা হতে পারে হচ্ছে সিউডো অবস্ট্রাকশন। তাহলে ইন্টেস্টাইন যখন প্যারালাইজড হয়ে যায়, সে যখন
পেরিস্টালসিস করতে পারে না, তার যে প্রোপেলসিভ মুভমেন্ট সেটা সে করতে পারে না, তখন সেটা হচ্ছে ডাইনামিক অবস্ট্রাকশন। কজগুলো যদি আমরা দেখি ডাইনামিক অবস্ট্রাকশনের, সেটা ইন্ট্রালুমিনাল কজ হতে পারে। দ্যাট মিনস হচ্ছে ইন্টেস্টাইনাল লুমেনের ভিতরে যেখান দিয়ে ফুড ম্যাটেরিয়াল গুলো পাস করতো, সেখানে যদি ফিকাল ইমপ্যাকশন হয়, ফিকাল ম্যাটেরিয়াল যদি শক্ত হয়ে যায়, হার্ড হয়ে যায়, যেটা ইন্টেস্টাইনের ভিতর দিয়ে পাস করতে পারে না, এটা ইউজুয়ালি লার্জ বাউলে হয়, রেকটামে হয় বয়স্ক মানুষদের, যাদের কয়েকদিন ধরে কনস্টিপেশন থাকে, 4-5 দিন ধরে টয়লেট করে না, তখন হচ্ছে ওখানে ওয়াটার অ্যাবজর্পশন হয়ে অনেক বেশি হার্ড হয়ে যায় স্টুল, এবং সেটা একটা বড় একটা ফিকোলিতের মতো ফরমেশন করে, যেটা বেসিক্যালি অ্যানাল ক্যানেল দিয়ে পাস করতে পারে না, তখন ফিকাল ইনফেকশনের কারণে অবস্ট্রাকশন হয়। ফরেন বডি, এটা একটা কমন কজ, কিন্তু এটা আসলে বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়। ফরেন বডিটা বাচ্চাদের কমন হয়, এবং এটা আটকাই গিয়ে হচ্ছে ইউজুয়ালি টার্মিনাল আইলিয়ামের ওখানে এটা আটকায়, এবং এটার কারণে হচ্ছে স্মল বাউল অবস্ট্রাকশন হয়। বিজুয়ার, এটা হচ্ছে অ্যাবনর্মাল ম্যাটেরিয়াল, যেমন হচ্ছে ট্রাইকোবিজুয়ার হতে পারে এবং ফাইটোবিজুয়ার হতে পারে। ট্রাইকোবিজুয়ার এবং ফাইটোবিজুয়ার পরবর্তীতে আমরা দেখব সেটা কিভাবে করতেছে, এবং গোয়াল স্টোন যে হচ্ছে লুমেনের ভিতর অবস্ট্রাকশন করতেছে, গোয়াল স্টোন প্রত্যেককে আমরা পরবর্তীতে ডিটেইল দেখব। আর ইন্ট্রামিউরাল কজ মিন্স হচ্ছে ইন্টেস্টাইনের ওয়ালের মধ্যে প্যাথোলজি, ইন্টেস্টাইনের ওয়ালের মধ্যে প্যাথোলজি। এই ওয়ালটা হতে পারে ন্যারো, দ্যাট ইজ স্ট্রাকচারের কারণে, মানে হচ্ছে অনেকদিন ধরে ইনফ্লামেটরি রিঅ্যাকশন হয়ে এখানে ফাইব্রাস ব্যান্ড তৈরি হয় এবং সার্কামফারেন্সিয়ালি এটা ন্যারো হয়ে যায়, এটা হচ্ছে স্ট্রাকচার। মেলিগনেন্সি আর একটা কমন কজ, সেটা হয় ইউজুয়ালি লার্জ বাউলে। মেলিগনেন্সি রেক্টোসিগময়েড জাংশনে কমন হয়, সিকামেও হয়, আবার হচ্ছে সিগময়েড কোলন, ট্রান্সভার্স কোলন, অথবা কোলনের অন্যান্য পার্টগুলোতেও হচ্ছে, সেটার কারণে অবস্ট্রাকশন হচ্ছে। স্মল বাউলে মেলিগনেন্সিটা আনকমন, কিন্তু স্ট্রাকচার টার্মিনাল আইলিয়ামে কমন, এবং এটা হয় হচ্ছে টিবি অথবা ক্রনস এর জন্য। ইন্টারসেপশন বাচ্চাদের একটা কমন কজ, যেটা নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করব, এবং ভলভিউলাস, এটা হচ্ছে লার্জ বাউল অবস্ট্রাকশনের সবথেকে কমনেস্ট কজ, এবং এটা সিগময়েড কোলনে বেশি হচ্ছে, পরবর্তীতে আমরা দেখব। ডাইনামিক অবস্ট্রাকশনের মধ্যে এক্সট্রা মিউরাল, দ্যাট মিনস হচ্ছে ওয়ালের বাইরে, এটা যখন কোনো কারণে ওয়ালের বাইরের কোনো কারণে ইন্টেস্টাইনের লুমেনটা অবস্ট্রাক্টেড হয়ে যায়, তখন হচ্ছে সেটা এক্সট্রামিউরাল কজ। যেমন হচ্ছে ব্যান্ড অ্যাডেশন এর জন্য হতে পারে বাইরের একটা কজ, ব্যান্ডস অ্যান্ড অ্যাডেশন, যেটা ইন্টেস্টাইনের লোপের মধ্যে তৈরি হয়, অথবা ইন্টেস্টাইন এবং প্যারাইটাল ওয়ালের মধ্যে তৈরি হয়, অথবা ওমেন্টামের মধ্যে তৈরি হয়। এবং হার্নিয়া মিন্স হচ্ছে ইন্টেস্টাইনের লুপ যখন কোনো একটা কনস্ট্রিক্টেড রিং এর মধ্যে আটকে যায়, যেটাকে আমরা বলতেছি যে অবস্ট্রাক্টেড ইনগুইনাল হার্নিয়া, তখন কিন্তু বাইরের একটা কজ, যেটা কনস্ট্রিক্টেড রিং ছিল, সেই রিংটা হচ্ছে ইন্টেস্টাইনের ওয়ালকে কম্প্রেস করে মেকানিক্যাল অবস্ট্রাকশন তৈরি করবে। আর ডাইনামিক অবস্ট্রাকশনটা প্যারালাইটিক আইলিয়াস এন্ড সিউডো অবস্ট্রাকশন। প্যারালাইটিক আইলিয়াস মিন্স হচ্ছে যে কারণে ইন্টেস্টাইন প্যারালাইজড হয়ে যাচ্ছে, মানে ইন্টেস্টাইনের পেরিস্টালটিক ক্যাপাসিটি কমে যাচ্ছে, অথবা সিউডো অবস্ট্রাকশন, দ্যাট মিন্স হচ্ছে এটা ঠিক অবস্ট্রাকশন না, কিন্তু অবস্ট্রাকশনের মতো ফিচার নিয়ে প্রেজেন্ট করে, সেটা হচ্ছে সিউডো অবস্ট্রাকশন। তাহলে এই কজগুলো নিয়ে আমরা আলাপ করব, আমরা মেইনলি হচ্ছে ডাইনামিক অবস্ট্রাকশনের কজ নিয়েই আলাপ করব। তাহলে ডাইনামিক অবস্ট্রাকশনে আমরা বলছিলাম যে এখানে পেরিস্টালসিস হয় কারণ হচ্ছে ইন্টেস্টাইনের যে অবস্ট্রাকশনটা, মেকানিক্যাল অবস্ট্রাকশনটা, সেটাকে ওভারকাম করার চেষ্টা করে, এবং ডিস্টালি
ডিস্টাল যে পোর্শনটা থাকে সেই পোর্শনটা আসলে নর্মাল ফাংশন করে, কিন্তু প্রক্সিমাল যে পোর্শনটা সেই পোর্শনটাতে কিছু চেঞ্জ হয়। ডিস্টাল পোর্শনটা আস্তে আস্তে করে এমটি হয়ে যায়, কারণ হচ্ছে পেরিস্টালসিসের মাধ্যমে ডিস্টাল পার্টের কন্টেন্টস গুলো আলটিমেটলি রেকটাম অ্যানাল ক্যানাল হয়ে বাইরে বের হয়ে যায়, এবং সেখানে অ্যাবজর্পশন অথবা ডাইজেশন যেটাই তার নর্মাল ফাংশন ছিল সেটা কিন্তু কন্টিনিউড হয়, কিন্তু সেটা খুব অল্প সময়ের মধ্যেই কমপ্লিট হয়ে যায়, কারণ হচ্ছে প্রক্সিমাল পোর্শন থেকে অবস্ট্রাকশনকে ওভারকাম করে ডিস্টাল পোর্শনে যেতে পারতেছে না। সো ডিস্টাল পোর্শনের যে কন্টেন্টস গুলো সেটা খুব অল্প সময়ের মধ্যেই দেখা যাচ্ছে যে ক্লিয়ার আউট হয়ে যাচ্ছে। কিন্তু প্রক্সিমালি ফ্লুইড, তারপর হচ্ছে গ্যাস, এগুলো কিন্তু সিকুয়েস্ট্রেট হচ্ছে, জমছে, কারণ হচ্ছে কন্টিনিউয়াসলি বিভিন্ন গ্ল্যান্ড থেকে অথবা ইন্টেস্টাইনের ওয়াল থেকে কন্টিনিউয়াসলি ফ্লুইড সিক্রেশন হচ্ছে, এবং হচ্ছে গ্যাস তৈরি হচ্ছে, কারণ হচ্ছে ফার্মেন্টেশন হচ্ছে, ব্যাকটেরিয়াল ফার্মেন্টেশন। তাহলে ইন্টেস্টাইনের লুমেনের মধ্যে ফ্লুইড এবং গ্যাস জমে কিন্তু ডিস্টেনশন হচ্ছে প্রক্সিমালি। প্রক্সিমাল পেরিস্টালসিসটা প্রথম দিকে বেশ বেশি হয়, ভিগারাস পেরিস্টালসিস হয়, কিন্তু একটা সময় ইন্টেস্টাইন কিন্তু তার পেরিস্টালটিক ক্যাপাসিটি হারায় ফেলে ডিস্টেন্ডেড হতে হতে, এবং সে আলটিমেটলি প্যারালাইটিক আইলিয়াসে রূপান্তরিত হয়, এবং প্যারালাইটিক আইলিয়াস হলে পরে তখন আর কোনো পেরিস্টালসিস হয় না, তখন কিন্তু অ্যাডাইনামিক অবস্ট্রাকশনের ফিচারগুলো পাওয়া যায়। পরবর্তীতে আমরা দেখব সেগুলো। এখানে যেগুলো হচ্ছে, এখানে আসলে ডিহাইড্রেশন হচ্ছে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনে, তার কারণ হচ্ছে পেশেন্ট রিডিউস ওরাল ইনটেক করবে, তার কারণ যতই খাবে ততই ইন্টেস্টাইনাল পেরিস্টালসিস বাড়বে এবং পেশেন্টের পেইন বাড়বে, এই জন্য পেশেন্ট কিন্তু খাবে না। না খাওয়ার কারণে তার নর্মাল যে ইনটেকটা ছিল সেই ইনটেকটা হচ্ছে না, এবং এখান থেকে ডিহাইড্রেশন ডেভেলপ করছে। তারপর হচ্ছে ইন্টেস্টাইনের অ্যাবজর্পটিভ যে ক্যাপাসিটি ছিল সেটা কিন্তু লস হচ্ছে ডিস্টেনশনের কারণে। ডিস্টেনশনের কারণে অ্যাবজর্পটিভ ক্যাপাসিটি লস হচ্ছে, তাহলে ইন্টেস্টাইনের লুমেনের ভিতর থেকে অ্যাবজর্পশন হচ্ছে না। এক হচ্ছে রিডিউস ইনটেক হচ্ছে, ইন্টেস্টাইনের অ্যাবজর্পশন হচ্ছে না, দেন হচ্ছে ভমিটিং এর মাধ্যমে প্রক্সিমাল বাওয়েলের যে কন্টেন্টস গুলো ছিল সেগুলো আলটিমেটলি বের হয়ে যাচ্ছে, দেন হচ্ছে সিকুয়েস্ট্রেশন হচ্ছে লুমেনের মধ্যে, সিকুয়েস্ট্রেশন থার্ড স্পেস লস আমরা যেটাকে বলে থাকি, দেন হচ্ছে ট্রানজিটেশন হচ্ছে পেরিটোনাল ক্যাভিটির মধ্যে, ডিস্টেন্ডেড ইন্টেস্টাইন থেকে ট্রানজিটেশনের মাধ্যমে ফ্লুইড গুলো চলে যাচ্ছে আলটিমেটলি পেরিটোনাল ক্যাভিটির মাধ্যমে। এই পাঁচটা কারণে পেশেন্টের ডিহাইড্রেশন হচ্ছে, এবং সেই ডিহাইড্রেশন থেকে আলটিমেটলি শক হচ্ছে। আলটিমেটলি হচ্ছে যখন এই ঘটনাগুলো ঘটে, একটা সময়ে গিয়ে পেশেন্টে কিন্তু স্ট্রাঙ্গুলেশনও ডেভেলপ করতে পারে। স্ট্রাঙ্গুলেশন মিন্স হচ্ছে এটার ব্লাড সাপ্লাই কম্প্রোমাইজ হয়ে যায় এবং ইন্টেস্টাইন আলটিমেটলি ইসকেমিক হয়ে যায়। স্ট্রাঙ্গুলেশন কি কি কারণে হতে পারে? স্ট্রাঙ্গুলেশন হতে পারে হচ্ছে ডিরেক্ট প্রেসারের কারণে। ডিরেক্ট প্রেসার হচ্ছে হার্নিয়া লরিফিসের কথা আমরা বলছিলাম, যে একটা ন্যারো রিং দিয়ে ইন্টেস্টাইন গুলো পেরিটোনাল ক্যাভিটির বাইরে চলে আসে। সো ওই ন্যারো রিং এর মধ্যে যে পোর্শনটা থাকে সেই পোর্শনটা কিন্তু কম্প্রেস করছে ওই জায়গাটাকে, ইন্টেস্টাইনের ওই ওয়ালটাকে, এবং ওই জায়গাটা ইসকেমিক হয়ে যাচ্ছে। এবং ব্যান্ডস এন্ড ডেডেশনের কারণে কিন্তু স্পেসিফিক একটা পোর্শন যে জায়গাটা একটা ওয়ালের সাথে আরেকটা ওয়াল অ্যাডারেন্ট হয়ে আছে অথবা ব্যান্ড তৈরি হয়ে আছে সেই জায়গাটা কিন্তু ইসকেমিক হয়ে যাচ্ছে। অনেক সময় হচ্ছে মেজেন্ট্রিক যে ব্লাড হলো, যেটা দিয়ে হচ্ছে ইন্টেস্টাইনাল ওয়াল ব্লাড সার্কুলেশন পেত, সেই ব্লাড ফ্লোটা ইন্টারাপ্টেড হচ্ছে, এবং সেটার কারণ হচ্ছে ভলভিউলাস।
ভলভিউলাসে যেটা হয় সেটাতে আমরা দেখতে পাই যে আসলে মেজেন্ট্রিক ইন্টেস্টাইনাল ওয়ালই মানে সিগময়েড কোলনের ওয়ালটাই টুইস্টেড হচ্ছে, আলটিমেটলি হচ্ছে সিগময়েড কোলন যেটা থেকে সাপ্লাই পেত সিগময়েড মেজোকোলন সেটাও আলটিমেটলি টুইস্টেড হচ্ছে এবং আলটিমেটলি হচ্ছে এখানে মেজেন্ট্রিক ভাস্কুলার অক্লুশন হয়ে ইসকেমিয়া ডেভেলপ করতেছে বা স্ট্রাঙ্গুলেশন হচ্ছে। ইন্টারসেপশনেও একই রকম ঘটনা ঘটে, কারণ হচ্ছে ইন্টেস্টাইনের একটা লুপ আর একটা লুপের মধ্যে ঢুকে যায় এবং যে লুপটা ঢুকে যায় সেটা কিন্তু তার মেজেন্ট্রি সহ ঢুকে যায় এবং মেজেন্ট্রি ওখানে প্রেসারাইজড হয়ে ওখানে কিন্তু ইসকেমিয়া এবং স্ট্রাঙ্গুলেশন ডেভেলপ করছে। অনেক সময় হচ্ছে ইনক্রিজড ইন্ট্রালুমিনাল প্রেসারের কারণে স্ট্রাঙ্গুলেশন হয় এবং সেটা হয় হচ্ছে ক্লোজড লুপ অবস্ট্রাকশনে, সেটা আমরা একটু পরে দেখছি। এখানে স্ট্রাঙ্গুলেটেড হার্নিয়া যে একটা ন্যারো রিং দিয়ে ইন্টেস্টাইনাল ওয়াল বের হয়ে আসছে এবং যে জায়গাটা কম্প্রেসড হচ্ছে সেই জায়গাটা ইসকেমিক হচ্ছে। ভলভিউলাস এখানে আসলে এখানে যে সিগময়েড কোলনটা ছিল সেটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ রোটেটেড হয়ে গেছে এবং ইউজুয়ালি দেখা যায় যে 180 ডিগ্রি রোটেশনে বাওয়েল ওয়াল অবস্ট্রাকশন হয় এবং 360 ডিগ্রি রোটেশনে ভেসেল গুলো কম্প্রেসড হয় এবং ভাস্কুলারিটি কম্প্রোমাইজড হয়। তো এখানে ভাস্কুলারিটি কম্প্রোমাইজ হয় হচ্ছে এখানে যে সিগময়েড মেজোক্লোনটা ছিল এখানেও যখন টুইস্টিং হয় তখন এই ভেসেল ওয়ালটা কম্প্রোমাইজড হয়, ভেসেল ওয়ালটা অবস্ট্রাক্টেড হয়ে যায়, তখন কিন্তু আর্টেরিয়াল সাপ্লাই বন্ধ হয় এবং ইসকেমিয়া ডেভেলপ করে। আর এখানে ইন্টারসেপশনে এই প্রক্সিমাল লুপটা ডিস্টাল লুপের মধ্যে ঢুকে যাচ্ছে এবং এই লুপের সাথেও কিন্তু একটা মেজেন্ট্রি অ্যাটাচমেন্ট ছিল, সেই মেজেন্ট্রি অ্যাটাচমেন্টটা এইখানে কম্প্রেসড হচ্ছে এবং কম্প্রেশনের কারণে এই যে পোর্শনটা ঢুকে যাচ্ছে ডিস্টাল লুপের মধ্যে সেই পোর্শনটা কিন্তু ইসকেমিক হয়ে যাচ্ছে। এটা ভলভিউলাসের যে পিকচার সেটা, এবং এখানে দেখানো হচ্ছে সিগময়েড লুপ আলটিমেটলি হচ্ছে যেটা মধ্যে অ্যাডেশন হচ্ছে এবং এখানে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে, আলটিমেটলি হচ্ছে এটা ডিস্টেন্ডেড হয়ে একটা ক্লোজড লুপ অবস্ট্রাকশনের কারণে ইসকেমিয়া হচ্ছে, আবার এখানে মেজেন্ট্রিক ভাস্কুলার অক্লুশনের কারণেও অবস্ট্রাকশন হচ্ছে, দুইটা কারণেই হচ্ছে এখানে। স্ট্রাঙ্গুলেশনের এখানে যে প্যাথোফিজিওলজি সেখানে যদি আমরা দেখি সেখানে আমরা দেখতে পাই যে অবস্ট্রাক্টেড যে লুপটা ছিল সেটা ডিস্টেন্ডেড হচ্ছে এবং সেটার ওয়ালের উপর প্রেশারটা বাড়ছে, ভিতরে যত গ্যাস জমে বেলুনের মতো এটা ফুলে যায় এবং সেই প্রেশারটা তৈরি হয় আলটিমেটলি হচ্ছে ওয়ালের উপর তৈরি হয়, সাথে হচ্ছে এখানে যখন মেজেন্ট্রি টুইস্টেড হয় তখন কিন্তু যেহেতু ভেইনের প্রেশারটা কম, প্রথম হচ্ছে ভেইনের লুমেনটা অক্লোডেড হয়, কারণ হচ্ছে ভেনাস রিটার্নটা ইম্পেয়ার্ড হয় তখন, এবং তখন দেখা যায় ওয়ালের মধ্যে কনজেশনটা বাড়ে, আর্টারি দিয়ে ব্লাড ঢুকছে কিন্তু ভেইন দিয়ে বের হতে পারছে না, তখন কিন্তু ওয়ালের মধ্যে কনজেশন হয়। এমনিই হচ্ছে ওয়ালটা স্ট্রেচড হয়েছিল, দেন হচ্ছে কনজেশন হলো, দেন আলটিমেটলি হচ্ছে আর্টারির যে ফিলিং প্রেশার সেটাকে যখন ওয়ালের যে প্রেশার সেটা এক্সিড করে তখন কিন্তু আলটিমেটলি আর্টারিও আর সাপ্লাই দিতে পারে না, তখন আর্টারিয়াল কম্প্রোমাইজেশন হয় এবং আর্টেরিয়াল কম্প্রোমাইজেশন হওয়ার ফলে ওখানে হিমোরেজ হয় এবং আলটিমেটলি ইনফার্কশনও হতে পারে। আর যখন ইসকেমিয়া ডেভেলপ করে, ইনফার্কশন হয় অথবা গ্যাংগ্রিন ডেভেলপ করে তখন কিন্তু এই যে ইন্টেস্টাইনাল ওয়াল সেটার যে একটা ব্যারিয়ার ইফেক্ট ছিল, মানে ব্যাকটেরিয়া গুলোকে সে ধরে রাখতো লুমেনের ভিতরে, সেটা কম্প্রোমাইজড হয় এবং ব্যাকটেরিয়া গুলো আলটিমেটলি ট্রান্সলোকেশন হওয়ার সুযোগ পায়, লুমেন থেকে ওয়ালের মধ্যে আসে এবং ওয়াল থেকে আলটিমেটলি হচ্ছে পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে যায় এবং অ্যানারোবিক অর্গানিজম এবং এন্ডোটক্সিন এর সিস্টেমিক এক্সপোজার হয়, ফলে আলটিমেটলি কিন্তু সেপটিক শক ডেভেলপ করতে পারে।
এই ইসকেমিয়া, তারপর হচ্ছে স্ট্রাঙ্গুলেশন, এটা যত বেশি সময় নিবে পেশেন্টের আসলে তত বেশি মরবিডিটি এবং মর্টালিটি বাড়বে। এল্ডারলি পেশেন্ট দেখা যায় যে তাদের ক্ষেত্রে কোমরবিডিটি অনেক বেশি থাকে এবং ইসকেমিয়া স্ট্রাঙ্গুলেশনে তারা অনেক বেশি ভার্নারেবল হয়। যখন ইসকেমিয়ার লেন্থটা, দ্যাট মিনস হচ্ছে অনেক বেশি বড় সেগমেন্ট যখন ইসকেমিয়া হয়, তখন কিন্তু এই যে সিস্টেমিক আপসেট সে তার পসিবিলিটি অনেক বেড়ে যায়। তাহলে ইসকেমিয়া যত বেশি সময় ধরে হবে, যত বেশি লেন্থের হবে, সিস্টেমিক আপসেট যেটা অথবা সার্কুলেটরি ফেইলিয়ার যেটা, সেটার এক্সটেন্সিভনেস তত বেশি হবে। তাহলে একটা জিনিস আমরা দেখছিলাম যে ইসকেমিয়া বা স্ট্রাঙ্গুলেশনের আরেকটা কারণ হচ্ছে ক্লোজড লুপ অবস্ট্রাকশন। ক্লোজড লুপ মিন্স হচ্ছে কোন একটা লুপ যদি দুই দিকে বন্ধ থাকে বা বন্ধ হয়ে যায় তখন সেটাকে ক্লোজড লুপ বলা হয়। এখানে আমরা দেখতে পাই যে ডিসেন্ডিং কোলনের মধ্যে একটা গ্রোথ এবং সেটা দিয়ে পুল ম্যাটেরিয়াল পাস করতে পারছে না, তাহলে এটা আলটিমেটলি ক্লোজড লুপ তৈরি করে এবং ক্লোজড লুপটা তৈরি হয় হচ্ছে সিকাম থেকে শুরু করে অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন এন্ড পার্ট অফ দ্য ডিসেন্ডিং কোলন, এই লুপটা। কারণ ডিস্টালি পাস করতে পারছে না এবং প্রক্সিমালি হচ্ছে 30% ক্ষেত্রে যেহেতু আইলিওসিক্যাল ভালভ যেটা থাকে সেই ভালভটা ঠিক থাকে, দ্যাট মিনস হচ্ছে ব্যাকফ্লো হতে পারে না, সিকাম থেকে আইলিয়ামে ঢুকতে পারে না। তো সিকাম থেকে আইলিয়ামে ঢুকতে পারছে না ব্যাকফ্লো হয়ে, আবার ওদিক দিয়ে হচ্ছে ডিসেন্ডিং কোলন দিয়ে পাস করতে পারছে না। আলটিমেটলি এই জায়গাটা একটা ক্লোজড এরিয়া তৈরি হচ্ছে, ক্লোজড লুপ তৈরি হচ্ছে এবং সেটা দিয়ে ক্লোজড লুপ অবস্ট্রাকশন হচ্ছে। এবং ক্লোজড লুপ অবস্ট্রাকশনে এই ওয়ালের মধ্যে প্রেসারটা বাড়ে, কারণ এখানে গ্যাস জমতে থাকে ফার্মেন্টেশনের মাধ্যমে, ব্যাকটেরিয়াল ফার্মেন্টেশন, দেন হচ্ছে এই গ্যাসটা ডিস্টেনশন করতেছে এবং আলটিমেটলি ওয়ালের যে প্রেসার সেটা বাড়তেছে এবং সেটার ফলে ভেনাস অবস্ট্রাকশন হচ্ছে, আলটিমেটলি হচ্ছে আর্টেরিয়াল ফিলিং কমে যাচ্ছে এবং ইসকেমিয়া, গ্যাংগ্রিন এগুলো ডেভেলপ করছে। অনেক সময় হচ্ছে ইন্টারনাল হার্নিয়েশন হয়। ইন্টারনাল হার্নিয়েশন এটা খুব একটা কমন না, কিন্তু এগুলো হচ্ছে মানে বাইরে থেকে সেটা দেখা যায় না, অবভিয়াস না, কিন্তু পেট্রোল কেভিটির রিলেশনে দেখা যায় যে কতগুলো ওপেনিং থাকে, যে ওপেনিং গুলো দিয়ে ইন্টেস্টাইনাল লুপ ঢুকে যেতে পারে এবং সেই জায়গাটা আলটিমেটলি ইসকেমিয়া এবং গ্যাংগ্রিন ডেভেলপ করতে পারে। সেরকম কতগুলো জায়গা হচ্ছে, যেমন ফোরামেন অফ উইন্সলো, যেটাকে আমরা বলি হচ্ছে হেপাটোডিউটেনাল লিগামেন্ট, যেটা সেটার পিছনে ফোরামেন অফ উইন্সলো, যেটা হচ্ছে লেজার ওমেন্টামের পিছনের ওপেনিং, যেটা লেজার স্যাকের সাথে গ্রেটার স্যাকের ওপেনিং একটা কমিউনিকেশন তৈরি করে, সেদিক দিয়ে অনেক সময় ঢুকে যেতে পারে ইন্টেস্টাইনাল লুপ। তারপর হচ্ছে মেজেন্ট্রি একটা ডিফেক্ট দিয়ে ঢুকে যেতে পারে। ট্রান্সভার্স মেজোকোলনের একটা ডিফেক্ট থাকতে পারে, সেটার মধ্যে দিয়ে স্মল পাইপে ঢুকে যেতে পারে। তারপর হচ্ছে ব্রড লিগামেন্টের মধ্যে অনেক সময় ডিফেক্ট থাকে। তারপর হচ্ছে অনেক সময় হচ্ছে ডায়াফ্রামের যে ওপেনিং গুলো থাকে সেগুলো উইক থাকে এবং ডায়াফ্রামেটিক হার্নিয়া হতে পারে। তারপর হচ্ছে ডিউডেনাল রিট্রোপেরিটোনিয়াল ফোসা, এটা আরেকটা উইক পয়েন্ট, এবং সিকাল অর অ্যাপেন্ডিসিয়াল রিট্রোপেরিটোনিয়াল ফোসা, এটা আরেকটা উইক পয়েন্ট। এন্ড অনেক সময় হচ্ছে ইন্টারসিগময়েড ফোসা, দুইটা সিগময়েড মানে লুপের মধ্যে যে ফোসা, সেই ফোসাটা। এই উইক পয়েন্ট গুলো দিয়ে যখন ইন্টেস্টাইনাল লুপ ঢুকে যায় এবং সেটা কম্প্রেসড হয় এবং সেখানে একটা অবস্ট্রাকশন তৈরি হয়, তখন কিন্তু এটা ডায়াগনোসিস করাটা ডিফিকাল্ট হয়, কারণ বাইরে থেকে দেখা যাচ্ছে না, কিন্তু ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের ফিচার গুলো আছে। ইমেজিং এ দেখা যায় যে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, এবং পরবর্তীতে আসলে ল্যাপারেটমি বা ল্যাপারোস্কোপি করলে পরে সেটা অবভিয়াস হয়, কিন্তু বাইরে থেকে দেখে বোঝা যায় না কারণটা কি, সেই জন্য ডায়াগনোসিস ডিলেড হয় এবং দেখা যায়
আলটিমেটলি হচ্ছে ইসকেমিয়া এবং স্ট্রাঙ্গুলেশন বা গ্যাংগ্রিন এগুলোর চান্সটা বেড়ে যায়। এখানে একটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে প্যারাডিউডেনাল হার্নিয়া, এটা হচ্ছে ডিউডেনামের ফোর্থ পার্ট, এবং এখানে ডিউডেনামটা যখন নিচে নেমে আসে ডিজে ফ্লেক্সার যেটা, সেটার পাশে একটা উইক পয়েন্ট, সেই উইক পয়েন্ট দিয়ে যখন ঢুকে যায় লুপ অফ ইন্টেস্টাইন তখন একটা প্যারাডিউডেনাল হার্নিয়া তৈরি করে। এবং এখানে এই রিংটা আলটিমেটলি হচ্ছে এই জেজুনাল লুপকে কমপ্রেস করে এবং স্ট্রাঙ্গুলেশন করতে পারে। তারপর হচ্ছে এন্টেরিক স্ট্রিকচার, এটা একটা কমন কজ, এটা স্মল বাওয়েলে হয়, টিবি অথবা ক্রনস ডিজিজে বেশি হচ্ছে। ম্যালিগন্যান্ট স্ট্রিকচার আসলে আমরা খুব কমই পাই। এটা যেহেতু অনেক সময় নিয়ে তৈরি হচ্ছে, আস্তে ধীরে তৈরি হচ্ছে, এটা কিন্তু অ্যাকিউট কোনো কন্ডিশন না, অনেক ধীরে ধীরে এটা তৈরি হচ্ছে, অনেকদিন ধরে ইনফ্লামেশন হচ্ছে, ফাইব্রোসিস হচ্ছে, এবং পরবর্তীতে ন্যারো হতে হতে একটা পর্যায়ে এসে এমন ন্যারো হয় যখন আর ফুড ম্যাটেরিয়াল গুলো পাস করতেই পারে না, তখন হচ্ছে প্রেজেন্ট করে। তো এই পেশেন্ট গুলো আসলে সাবএকিউট অথবা ক্রনিক প্রেজেন্টেশন দেয়, এবং দেখা যায় যে অনেকদিন ধরে কোলিকি অ্যাবডোমিনাল পেইন, কিন্তু অ্যাবসলিউট বা রিলেটিভ কনস্টিপেশন খুব রেয়ারলি পাওয়া যায়। কিন্তু যখন একেবারেই পাস করতে পারে না তখন সে একিউট অবস্ট্রাকশন নিয়ে প্রেজেন্ট করতে পারে, কিন্তু তার আগে তার রিপিটেড সাব একিউট অবস্ট্রাকশনের ফিচার পাওয়া যায়। এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে যদি টিউবারকুলোসিস হয়, তাহলে তাহলে হচ্ছে এটা আলটিমেটলি রিসেক্ট করতে হয় এবং অ্যানাস্টোমোসিস করতে হয়, রিসেকশন এন্ড অ্যানাস্টোমোসিস। কিন্তু ক্রনস ডিজিজ এটা মাল্টিপল সাইটে হতে পারে, এবং সেটা সবসময় রিসেকশন প্রয়োজন হয় না। তখন কিন্তু এরকম একটা স্ট্রাকচার্ড সেগমেন্ট যদি থাকে, যেটা দেখা যাচ্ছে যে আইলিয়ামের মধ্যে পাওয়া যাচ্ছে, এবং সেটাকে কিন্তু স্ট্রাকচারোপ্লাস্টি লঙ্গিটিউডিনাল ইনসেশন দিয়ে ট্রান্সভার্সলি রিপেয়ার করলে সেটা আলটিমেটলি ওয়াইডার হয়ে যায়, তখন স্ট্রাকচারোপ্লাস্টিটা হতে পারে। এই যে স্ট্রাকচার গুলো, এগুলো অনেক ধরনের হতে পারে, এটা ওয়েব লাইক, স্পিন্ডল লাইক, আলসারেটেড, অনেক সময় হচ্ছে ইডিমেটাস, দেন হচ্ছে ফাইব্রাস ব্যান্ড তৈরি হচ্ছে, এরকম অনেক ধরনের স্ট্রাকচার হতে পারে। অনেক সময় হচ্ছে আমরা যে অ্যানাস্টোমোসিসটা করি, সেই অ্যানাস্টোমোসিসের সাইডটাতে আলটিমেটলি স্ট্রাকচার তৈরি হয়। স্ট্রাকচারে ডিস্টালি আসলে ন্যারো থাকে এবং প্রক্সিমালি হিউজ ডাইলেটেশন হয়, অনেক সময় হিউজ ডাইলেটেশন হয়, কারণ হচ্ছে অনেকদিন ধরে আসলে স্ট্রাকচার ডেভেলপ করার ফলে প্রক্সিমাল ইন্টেস্টাইনটা অনেক বেশি ডাইলেটেড হতে থাকে, আস্তে আস্তে করে ধীরে ধীরে ডাইলেটেড হতে থাকে, এই জন্য হচ্ছে প্রক্সিমাল ইন্টেস্টাইন অনেক বেশি ডাইলেটেড হয়। বোলাস অবস্ট্রাকশন অনেক সময় হয়, এবং এই বোলাস অবস্ট্রাকশনটা দেখা যায় যে গলস্টোন দিয়ে হতে পারে, ফুড দিয়ে হতে পারে, ট্রাইকোবেজুয়ার দিতে হতে পারে, ফাইটোবেজুয়ার দিতে হতে পারে, অনেক সময় হচ্ছে স্ট্রেপ্টোলিথ এবং হচ্ছে ওয়ার্ম এগুলো দিয়েও হতে পারে। গলস্টোন দিয়ে কিভাবে অবস্ট্রাকশন হয়? ইউজুয়ালি অনেক বড় গলস্টোন, এটা যদি গল ব্লাডারের মধ্যে থাকে, সেটা কিন্তু আলটিমেটলি হচ্ছে পলিসিস্টোডিউডেনাল অথবা হচ্ছে পলিসিস্টোকোলিক কোলনের সাথে ফিস্টুলা তৈরি করতে পারে, এবং সেদিক দিয়েই আলটিমেটলি হচ্ছে ডিউডেনাম অথবা কোলনের মধ্যে প্রবেশ করতে পারে। এবং এটা আলটিমেটলি দেখা যায় যে এই যে গল ব্লাডার থেকে ডিউডেনাম অথবা কোলনের মধ্যে যেতে পারে ফিস্টুলার মাধ্যমে, এবং সেটা যদি যায় ডিউডেনামের মধ্যে তাহলে আইলিয়ামের ওখানে গিয়ে অবস্ট্রাকশন করবে, আর যদি ট্রান্সভার্স কোলনে যায় তাহলে কিন্তু অবস্ট্রাকশনের সম্ভাবনাটা কম, কিন্তু অ্যানাসের ওখানে গিয়ে সে অবস্ট্রাকশন করতে পারে, কিন্তু সেটা খুব রেয়ারলি। এবং এটাতে আসলে এক্স-রে করলে যেটা পাওয়া যায় সেটাতে বলা হচ্ছে রিগলার স্ট্র্যাড।
রেগুলার স্টেরয়েডের মধ্যে নিউমোবিলিয়া পাওয়া যায়। নিউমোবিলিয়া কেন? নিউমোবিলিয়া মিন্স হচ্ছে biliary ট্রির মধ্যে বাতাস। ইউজুয়ালি biliary ট্রির মধ্যে কোনো বাতাস থাকে না, কিন্তু বাতাস ঢুকে কিভাবে? যখন এই যে ফিস্টুলাটা হয় তখন ডিউওডেনামের মধ্যে বাতাস ছিল অথবা কোলনের মধ্যে বাতাস ছিল, সেটা আলটিমেটলি হচ্ছে গল ব্লাডারের মধ্যে ঢুকে, গল ব্লাডারের মধ্যে ঢুকে সেটা সিস্টিক ড্রাগ দিয়ে আলটিমেটলি হচ্ছে বাইল ডাক্টের মধ্যে যায়। তাহলে এক্সরে করলে এরকম biliary ট্রির মধ্যে দেখা যায় যে রেডিওলুসেন্ট শ্যাডো, এটাকে নিউমোবিলিয়া বলা হচ্ছে। দেন হচ্ছে গলস্টোন, এটা দেখতে পাওয়া যায়, রেডিওলুসেন্ট গলস্টোন। গলস্টোন একটা মাছের মতো অনেক সময় দেখতে পাওয়া যায়। আর হচ্ছে স্মল বায়োল অবস্ট্রাকশনের ফিচার পাওয়া যায়। স্মল বায়োল অবস্ট্রাকশনের ফিচার হচ্ছে এয়ার ফ্লুইড লেভেল অথবা হচ্ছে ডিস্টেন্ডেড বায়োল লুপ উইথ ভালভিউলিক কনিভেন্টিস, মানে হচ্ছে বায়োল লুপগুলোর মধ্যে ডোরা কাটা কাটা থাকবে, যেটা হোল অফ দ্য বায়োল ডায়ামিটারকে কভার করবে, মানে ইন্টেস্টাইনের এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত রিং এর মতো থাকবে, কনস্ট্রিক্টেড রিং এর মতো থাকবে, সাদা সাদা দাগ থাকবে এক্সট্রাতে, কালোর মধ্যে সাদা সাদা দাগ চুরির মতো, যেগুলো এক পাশ থেকে আরেক পাশ হোল অফ দ্য ডায়ামিটারকে কভার করবে। এটা হচ্ছে ভালভিউলিক কনিভেন্টিস, অথবা হচ্ছে মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল থাকবে, যেটা হচ্ছে প্যারালাইটিক আইলিয়াসে পাওয়া যাচ্ছে। প্যারালাইটিক আইলিয়াসে পাওয়া যাচ্ছে। তাহলে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের ফিচার, স্মল ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের ফিচার নিউমোবিলিয়া এবং রেডিওলুসেন্ট গলস্টোন। গলস্টোন অনেক সময় দেখতে পাওয়া যায়, এখানে যেমন হচ্ছে গলস্টোনটা দেখতেই পাওয়া যাচ্ছে কিছুটা হচ্ছে রেডিও ওপেক, নিউমোবিলিয়া আছে সাথে এবং স্মল বায়োল অবস্ট্রাকশনের ফিচার আছে। এগুলোকে বলা হচ্ছে রেগুলার স্ট্রার্ড, এবং এটা আটকায় গিয়ে আলটিমেটলি হচ্ছে টার্মিনাল আইলিয়াম থেকে, মানে আইলিওসিক্যাল ভালভ থেকে 60 সেন্টিমিটার প্রক্সিমাল, কারণ ওটাই হচ্ছে ন্যারোয়েস্ট এরিয়া এবং ওখানে আটকানোর পসিবিলিটি সবচাইতে বেশি। এখন গলস্টোন দিয়ে যে অবস্ট্রাকশন হচ্ছে সেটা দিয়ে হচ্ছে কিন্তু স্মল বায়োল অবস্ট্রাকশন, এবং এটা যদি কনজারভেটিভ ম্যানেজমেন্টের মাধ্যমে দেখা যায় যে ইমপ্রুভ না করে, তখন কিন্তু আমাদেরকে ওপেন করতে হয়, দ্যাট মিনস হচ্ছে ল্যাপারোটমি করতে হয়। অনেক সময় হচ্ছে ল্যাপারোস্কোপিক্যালিও এই ধরনের পেশেন্টকে অ্যাপ্রোচ করা যেতে পারে, এবং চেষ্টা করা হয় ইন লুমেনের মধ্যেই ওই স্টোনটাকে টাচ করতে, মানে ছোট ছোট টুকরা যদি করে ফেলা যায় তাহলে কিন্তু আর লুমেনকে ওপেন করতে হয় না, তখন ওই ছোট টুকরাগুলো আলটিমেটলি পাস করে যায় টার্মিনাল আইলিয়াম দিয়ে, আইলোসিক্যাল ভালভ দিয়ে, আলটিমেটলি হচ্ছে সিকাম এবং লার্জ বাইলের মধ্যে। কিন্তু সেটা যদি না করা যায় তখন সেটাকে মিল্কিং করে করে অনেক সময় মানে চাপ দিয়ে দিয়ে আলটিমেটলি হচ্ছে লার্জ বাইলের মধ্যে প্রবেশ করানো যায়। কিন্তু সেটাও যদি না করা যায় তখন হচ্ছে এন্ট্রোটমি করতে হয়, এই ইন্টেস্টাইনের ওয়ালকে ওপেন করে স্টোনটাকে বের করে সেটাকে আবার রিপেয়ার করতে হয়। এটা হয় হচ্ছে আলটিমেটলি ল্যাপারেটমি ফলোড বাই enterotomy and extraction of the gallstone and repair of the ileum. ফুড অনেক সময় বোলাস তৈরি করে, অনেক সময় হচ্ছে যাদের দাঁত থাকে না তারা দেখা যায় যে একটা বড় টুকরা মাংস অথবা হচ্ছে ডায়েটারি ফাইবার যেখানে আছে সেটা গিলে ফেলে। আর অনেক সময় হচ্ছে স্টোমাকের মধ্যে জায়গাটা কমে যায়, সেটা হচ্ছে গ্যাস্ট্রেক্টমির পরে। তখন হচ্ছে যারা কম চিবায়া ভাত খায়, আনচিউড ফুড পার্টিকেলস, সেটা স্মল বায়োলের মধ্যে সরাসরি ঢুকে যায় এবং আলটিমেটলি সেটা একটা বোলাস তৈরি করে, এবং সেই বোলাস দিয়ে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন তৈরি হতে পারে। এটা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের যে ফিচার বা ম্যানেজমেন্ট, এটা কিন্তু আগের মতোই গলস্টোনের যেরকম ফিচার পাওয়া গেল ওরকমই একই রকম ফিচার পাওয়া যায়, এবং ম্যানেজমেন্ট অপশন গুলোও কিন্তু একই রকম। এই বোলাসটাকে মিল্কিং করে করে লার্জ বায়োলের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, অথবা এন্টোরেটমি করে এই ফুড বোলাসটাকে এক্সট্রাক্ট করতে হয়। ট্রাইকোভিজুয়াল হচ্ছে চুল
ফাইটোভিজুয়াল হচ্ছে ডায়েটারি ফাইবার। ট্রাইকোভিজুয়ালটা এটা আসলে একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, অ্যাডাল্ট অনসেট একটা ডিসঅর্ডার, এবং দেখা যায় যে মেয়েদের এটা বেশি হয়, তারা চুল ছিঁড়ে ছিঁড়ে অল্প অল্প করে খেতে থাকে, এবং এটা আলটিমেটলি একটা বোলাস তৈরি করে, একটার সাথে আর একটা পেঁচিয়ে যায়। এটা কিন্তু ডাইজেশন হয় না অথবা অ্যাবজর্পশন হয় না। পেঁচিয়ে গেলে পরে সেটা স্টোমাকের মধ্যে অনেক সময় থাকে, স্টোমাক শেপের একটা ট্রাইকোভিজুয়াল ফরমেশন করে, অথবা স্মল বাউলে ছোট ছোট বলের মতো ফরমেশন করে, যেটা দিয়ে আলটিমেটলি হচ্ছে অবস্ট্রাকশন তৈরি করে। অনেক সময় হচ্ছে ফাইটোভিজুয়াল, যেটা ফাইটোভিজুয়ালটা হচ্ছে আন ডাইজেস্টেড যে ভেজিটেবল ফাইবার গুলো থাকে, সেই ফাইবার গুলো অবস্ট্রাকশন তৈরি করে, এবং এটা যারা ভেজিটেরিয়ান তাদের ক্ষেত্রে বেশি হয়। ইন্ডিয়ান অনেক ভেজিটেরিয়ানদের এরকম ফাইটোভিজুয়াল দিয়ে অবস্ট্রাকশন পাওয়া যায়। এখানে আমরা আসলে এন্ডোস্কোপি করে দেখতে পাচ্ছি যে স্টোমাকের মধ্যে বিশাল একটা চুলের বোলাস বা দলা, কিন্তু যেটা হচ্ছে স্টোমাক শেপের তৈরি হয়, এবং যখন স্টোমাক ওপেন করা হয় তখন এরকম স্টোমাকের ফান্ডাস, বডি, আলটিমেটলি পাইলোরাস, এবং এটা ডিউডেনাম পর্যন্ত এক্সটেন্ড করতে পারে। এরকম হিউজ, এবং এটা একদিনে তৈরি হয় না, অনেকদিন ধরে, 1-2 বছর ধরে ধরে এরকম আস্তে আস্তে করে তৈরি হয়। এরকম আমরাও পেয়ে থাকি, এবং এটা দিয়ে অবস্ট্রাকশন হয়। ওয়ার্ম দিয়ে অবস্ট্রাকশনটা কমন, এবং আমরা জানি যে আসলে এটা আমাদের দেশে বেশি কমন, বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়। অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস, এটা একটা দুইটা না, এটা কয়েকশো মিলে একটা আসলে বোলাস তৈরি করে, এবং সেই বোলাস দিয়ে আলটিমেটলি ইন্টেস্টাইনের লুমেনটাই বন্ধ হয়ে যায়, এবং এটা একটার সাথে আরেকটা কিভাবে যে পেঁচিয়ে যায় এটা আসলে বোঝাটা কঠিন। কিন্তু দেখা যায় যে অ্যান্টি হেলমিনথিক একটা ট্রিটমেন্ট যখন দেওয়া হয় বা মেডিকেশন দেওয়া হয়, তারপরেই এই ঘটনাটা বেশি ঘটে। তাহলে অ্যান্টি হেলমিনথিক ট্রিটমেন্ট দিলে পরে সম্ভবত ইন্টেস্টাইনের যে ইয়েগুলো থাকে, ওয়ার্ম গুলো থাকে, বা অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস গুলো থাকে, সেগুলো আলটিমেটলি হচ্ছে ডেড বা সেমি ডেড হয়ে যায়, এবং সেগুলো তখন হচ্ছে একটার সাথে আর একটা প্যাচ লেগে যায়, এবং আলটিমেটলি সেটা দিয়ে অবস্ট্রাকশন হতে পারে। অনেক সময় এক্স-রে করলে পরে এই ইন্টেস্টাইনের যে ওয়ার্ম গুলো আছে, সেই ওয়ার্ম গুলো দেখতে পাওয়া যায়, কিন্তু অনেক সময়ই সেটা দেখতে পাওয়া যায় না। ব্লাডে অনেক সময় হচ্ছে এটার জন্য ইউসিনোফিলিয়া বা ইউসিনোফিল কাউন্টটা বাড়তি পাওয়া যায়, এবং পাওয়ার অপারেটিভলি এই ওয়ার্ম গুলো ডায়াগনোসিস করা যায়। এরকম কয়েকশো ওয়ার্ম ইন্টেস্টাইনাল লুমেনের মধ্যে আসলে বোলাস হিসেবে থাকে, এবং দেখা যায় যে এগুলো দিয়ে অবস্ট্রাকশন হয়। এক্সরেতে এখানে দেখা যাচ্ছে একটা ওয়ার্ম বোলাস, যেটা ডেফিনিটিভ কোনো ডায়াগনোসিস না, কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে একটা রেডিও ওপেক শ্যাডো ইন্টেস্টাইনের মধ্যে, যেটা ওয়ার্ম বোলাস হওয়ার সম্ভাবনা বেশি, এবং প্রক্সিমালি এরকম মাল্টিপল এয়ার প্লেট লেভেল, যেটা স্মল বায়োল অবস্ট্রাকশনকে ইন্ডিকেট করে। এবং আলটিমেটলি হচ্ছে ল্যাবরেটরি যখন করা হয় তখন চেষ্টা করা হয় যে ওয়ার্ম বোলাসটাকে স্কুইজ করে সিকামের মধ্যে ইন্ট্রোডিউস করার জন্য, কিন্তু সেটা যদি পসিবল না হয় তখন এরকম এন্ট্রোইডমি করতে হয়, এবং শত শত অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস সেগুলোকে বাইরে বের করতে হয়। এরকম আমরা পেয়ে থাকি। অ্যাডহেশন মানে লেগে যাওয়া, একটার সাথে আরেকটা ইন্টেস্টাইনের ওয়াল যখন লেগে যায় তখন ইন্টেস্টাইনের যে লুমেন ছিল সেটা কিন্তু কিং হয়ে যায়, বেঁকে যায়, একিউট অ্যাঙ্গেল তৈরি হয়, এবং সেটার ফলে কিন্তু অবস্ট্রাকশন তৈরি হয়। এবং এটা সবচেয়ে কমন একটা কন্ডিশন, কারণ ল্যাপারোটমি পরে ইন্টেস্টাইনাল একটার সাথে আরেকটা লেগে যাবে, এটাই খুব কমন ঘটনা, এবং সেটার ফলে সবচেয়ে বেশি মানুষের আসলে ইন্টেস্টাইনাল স্মল বায়োল অবস্ট্রাকশনের ফিচার পাওয়া যায়, কারণ স্মল বায়োল অবস্ট্রাকশন কিন্তু এই অ্যাডিশনের কারণে কিন্তু স্মল বায়োলেরই অবস্ট্রাকশন হয়।
হচ্ছে লার্জ বাউলের অবস্ট্রাকশন হয় না, তার কারণ হচ্ছে লার্জ বাউল গুলো থাকে হচ্ছে পেরিফেরির দিকে এবং এটা একটার সাথে আরেকটা কখনো লেগে যায় না। এই জন্য হচ্ছে অ্যাডিশন দিয়ে ইনভেরিয়েবলি স্মল বাউল অবস্ট্রাকশন হয়। যখন ল্যাপারেটমি করা হয় তখন দেখা যায় যে ইন্টেস্টাইন যদি হ্যান্ডেল করা হয় তখন কিন্তু ইন্টেস্টাইনের যে সেরোসাটা ছিল সেই সেরোসাটা ইনজিউর্ড হয় এবং সেরোসা যখন ইনজিউর্ড হয়, সেরোসা মিনস হচ্ছে ভিসেরাল পেরিটোনিয়াম, সেটা যখন ইনজিউর্ড হয় সেরোসার প্রিভেন্ট করতে হচ্ছে একটা সাথে আর একটা অ্যাডহেরেন্ট হওয়া থেকে প্রিভেন্ট করতে, কিন্তু ইনজুরি হলে পরে একটা র সারফেস আর একটা র সারফেসের সাথে লেগে যেতে পারে এবং সেই দুইটার মধ্যে একটা ক্লোজ বন্ডেজ তৈরি হতে পারে এবং সেটা থেকে আলটিমেটলি অ্যাডহেশন তৈরি হতে পারে। তাহলে অ্যাবনর্মাল হ্যান্ডেলিং এর জন্য অথবা এক্সেসিভ হ্যান্ডেলিং এর জন্য দেখা যাচ্ছে যে এই অ্যাডহেশন গুলো তৈরি হচ্ছে। আরো কিছু কজ আছে যে কারণগুলোতে অ্যাডহেশন গুলো তৈরি হয়, যেমন হচ্ছে দেখা যাচ্ছে একিউট ইনফ্লামেশন, যেমন অ্যানাস্টোমোসিসের সাইটে এই অ্যাডহেশন তৈরি হয়, কারণ অ্যানাস্টোমোসিস যেখানে করা হয় সেখানে সেরোসাটা ইনজুরি হয়। রিপেরিটোনিয়ালাইজেশন অফ র এরিয়াস সেখানে হয়, কারণ পেরিটোনিয়াম যখন বা ওমেন্টাম দিয়ে যখন কভার করা হয় র এরিয়াটা তখন ওই জায়গাটা লেগে যাচ্ছে একটা সাথে আর একটা, ট্রমার ফলে হয় এবং ইসকেমিয়ার কারণে হয়। ইসকেমিয়ার ফলে ভিসারাল যে পেরিটোনিয়াম আছে সেটা লস হয় এবং আলটিমেটলি ওইটার সাথে আরেকটা ইন্টেস্টাইনের ওয়াল লেগে যেতে পারে। তাহলে ইসকেমিয়া, ট্রমা, তারপর রিপেরিটোনিয়ালাইজেশন এন্ড অ্যানাস্টোমেটিক সাইট, এই ব্যাপারগুলোর জন্য একিউট ইনফ্ল্যামেটরি কজে অ্যাডেশন হচ্ছে। অনেক সময় হচ্ছে ফরেন বডির কারণে হয়, যেমন হচ্ছে টাক অথবা স্টার্স অথবা গজ অথবা সিল্ক, এগুলো যদি পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে থাকে তখন কিন্তু সেটা দুইটা ইন্টেস্টাইনাল লুপের মধ্যে অ্যাডেশন তৈরি করতে পারে। ইনফেকশন যেমন হচ্ছে পেরিটোনাইটিস এবং টিউবারকুলোসিস, এই দুইটার কারণে অ্যাডেশন হতে পারে। ক্রনিক ইনফ্ল্যামেটরি কন্ডিশন যেমন হচ্ছে ক্রনস ডিজিজ এবং হচ্ছে রেডিয়েশন এন্টেরাইটিস। রেডিয়েশন দিলে পরে পেরিটোনিয়াল লেয়ার যেটা আছে সেটা লস হতে পারে এবং সেটা থেকে হতে পারে। ক্রনস ডিজিজ যেহেতু কমনলি ইনফ্লামেশন হচ্ছে সেটার কারণেও হতে পারে। আসলে অনেক প্রিভেনশন, এটা দিয়ে যেহেতু অনেক বেশি ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হচ্ছে সেহেতু এটা প্রিভেন্ট করার জন্য প্রথম থেকেই অনেক বেশি চেষ্টা করা হচ্ছে, কিন্তু কোনো মেডিকেশনই এই ইন্টেস্টাইনকে অ্যাডহেশন থেকে প্রিভেন্ট করতে পারে না। সো গুড সার্জিক্যাল টেকনিক যাতে আমরা আসলে ভিসারাল পেরিটোনিয়ামকে ইনজুরি করব না, সেটা একটা ভালো ওয়ে। দেন হচ্ছে এটা হচ্ছে প্রিভেন্টিভ ওয়ে বেসিক্যালি। ইনজুরি করে ফেললে তখন আর সেটা প্রিভেন্ট করাটা ডিফিকাল্ট হয়। দেন হচ্ছে যদি আমরা ইনজুরি করেই ফেললাম তখন পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে যে ক্লোট গুলো ছিল সেগুলো কিন্তু নর্মাল স্যালাইন দিয়ে ভালো করে ওয়াশ করতে হবে। দেন হচ্ছে গজ বা মপ, আমরা যেটা পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে আসলে ফ্রিকুয়েন্টলি ব্যবহার করি, মপিং করি একটা লিকুইডকে সোক আউট করে নিয়ে আসার জন্য, সেটা খুব মিনিমাম ইউজ করতে হবে। কারণ হচ্ছে গজ এবং মবে কিন্তু এই সেরোসাল লেয়ার যেটা আছে সেটা উঠে যায় এবং ইনজুরি হয়, র সারফেস তৈরি হয়, পরবর্তীতে অ্যাডিশন তৈরি হয়। আর হচ্ছে একটা অ্যানাস্টোমোসিস এর এরিয়া যেটা র সারফেস, সেটাকে যদি পেরিটোনিয়াম দিয়ে কভার করা যায় ওমেন্টাম দিয়ে তখন কিন্তু এখানে অ্যাডিশনটা কম হয়। আর এই সবকিছুই আসলে প্রিভেন্ট করা যায় যদি আমরা মিনিমাল ইনভেসিভ টেকনিকটা ইউজ করি, যেখানে হচ্ছে ল্যাপারোস্কোপি আমরা ব্যবহার করি। ল্যাপারেটমির পরিবর্তে যদি ল্যাপারোস্কোপি করি, ল্যাপারোস্কোপি করলে পরে দেখা যাবে যে এই গজ বা ফরেন বডি অথবা হচ্ছে সেরোসাল ইনজুরি, এগুলো আমরা খুব কম হবে, টিস্যু ট্রমা কম হবে এবং এই অ্যাডিশন গুলো সম্ভাবনা কমে যাবে। অ্যাডিশন গুলো আসলে প্রথম দিকে থাকে হচ্ছে ফিব্রিনাস। ফিব্রিনাস মিন্স হচ্ছে এটা খুব উইক থাকে এবং আলটিমেটলি সেটা ফাইব্রাস হয়ে যায়, সেটা স্ট্রং হয়ে যায়
ফিবনাস যে এক্সোডেট গুলো ছিল সেগুলো আলটিমেটলি ফাইব্রাস হয়ে যায়, শক্ত হয়ে যায়। আর কিছু কিছু থাকে হচ্ছে পাতলা, ইজি ফিল্মজি, পাতলা থাকে। আবার কিছু কিছু থাকে হচ্ছে ডিফিকাল্ট ডেন্স, সেগুলো থাকে হচ্ছে একটু থিক, মোটা, এবং সেটা ডিফিকাল্ট হয়। এটা আমরা আগেই বলছি যে আসলে স্মল বাওয়েলের টার্মিনাল পার্টেই এই অ্যাডেশন গুলো বেশি হয়, এবং দেখা যায় যে কখনোই এটা লার্জ বাওয়েলে অ্যাডেশন করে না। আর ব্যান্ড হচ্ছে একটা ফাইব্রাস দড়ির মতো একটা জিনিস, ফাইব্রাস একটা লেয়ার, যেটা একটা ইন্টেস্টাইনের সাথে আর একটা ইন্টেস্টাইনের অথবা ইন্টেস্টাইনের সাথে প্যারাইটাল ওয়ালের একটা কানেকশন তৈরি করছে। সেটা কিন্তু হতে পারে কনজেনিটাল, যেমন হচ্ছে যখন ভাইটাল ইন্টেস্টাইনাল যে ডাক্ট ছিল সেটা অবলিটারেটেড হয়ে যায়, সেটা একটা কনজেনিটাল ব্যান্ড তৈরি করতে পারে। অনেক সময় হচ্ছে স্ট্রিং ব্যান্ড, যেটা হচ্ছে ব্যাকটেরিয়াল পেইটোনাইটিস এর কারণে হতে পারে। অনেক সময় হচ্ছে গ্রেটার মোমেন্টাম এটাই নিজে একটা ব্যান্ড তৈরি করতে পারে যখন সেটা প্যারাইটাল ওয়ালের সাথে অ্যাডহেরেন্ট হয়ে যায় অথবা কোনো ইন্টেস্টিনাল ওয়ালের সাথে অ্যাডহেরেন্ট হয়ে যায়। তাহলে আমরা দেখতে পারি যে গ্রেটার মোমেন্টাম দিয়ে হতে পারে কনজেনিটাল, যেমন ভাইটাল ইন্টেস্টিনাল ডাক্ট এটা অবলিটারেটেড হয়ে এটা হতে পারে। অনেক সময় হচ্ছে ব্যাকটেরিয়াল পেইটোনাইটিস এর জন্য স্ট্রিং ব্যান্ড তৈরি হতে পারে। এখানে আমরা আসলে ছবিটা ছোট, এটা দেখতে পাচ্ছি যে ইন্টেস্টিনাল একটা ওয়ালের সাথে আরেকটা ওয়াল কিভাবে লেগে আছে, যেটা আমরা ডেন্স অ্যাডহেশন বলতে পারি। এবং এটা ছোটতে গেলে বা রিলিজ করতে গেলে দেখা যায় যে বেশিরভাগ সময় এরকম ওয়ালের মধ্যে ইনজুরি হয়, সেরোমাসকুলার টিয়ার হয়। দেন আরেকটা কমন কজ যেটা বাচ্চাদের হচ্ছে 2 মাস থেকে 2 বছর পর্যন্ত বাচ্চাদের বেশি হয়, এবং এটাকে বলা হচ্ছে ইন্টারসাসেপশন। এটা হচ্ছে প্রক্সিমাল বায়োলটা ডিস্টাল বায়োলের মধ্যে ঢুকে যাচ্ছে, এবং মোস্ট কমনলি এটা হচ্ছে আইলোসিক্যাল হয়, মানে টার্মিনাল আইলিয়ামটা ঢুকে যাচ্ছে হচ্ছে সিকামের মধ্যে। বাচ্চাদের হয় এবং 5 থেকে 10 মাস বাচ্চার বেশি হয়, কারণ এই সময় থাকে হচ্ছে বাচ্চার উইনিং পিরিয়ড, এবং সেই উইনিং পিরিয়ডে কিছু কিছু ঘটনা ঘটে যে কারণে হয়। এবং মোর দেন 90% কেসে বাচ্চাদের ইডিওপ্যাথিক কজে হয়, কিন্তু কিছু কিছু কজ অ্যাসোসিয়েটেড থাকে, যেমন হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন অথবা গ্যাস্ট্রোএন্টেরাইটিস, এটার পরবর্তীতে বেশি হয়। এবং এটা ভাইরাস দিয়ে বেশি হয় বলে দেখা যায় যে টার্মিনাল আইলিয়ামের যে পিয়ার্স প্যাসেজ গুলো ছিল, যেগুলো হচ্ছে লিম্ফয়েড ফলিকল, সেই লিম্ফয়েড ফলিকল গুলো ওখানে এনলার্জড হয় ভাইরাল ইনফেকশনের কারণে। তখন কিন্তু সেটা ইন্টেস্টাইনাল লুমেনকে ন্যারো করে দেয়, এবং আলটিমেটলি পেরিস্টালসিস বেড়ে গিয়ে প্রক্সিমাল যে ইন্টেস্টাইন অথবা হচ্ছে টার্মিনাল আইলিয়াম সেটা ঢুকে যায় হচ্ছে সিকামের মধ্যে বা লার্জ বয়েলের মধ্যে। এখানে সেই পিয়ার স্পেসিসের কথাই বলা হচ্ছে, পিয়ার স্পেসিসের হাইপারট্রফির জন্য বেশি হয় এবং উইনিং পিরিয়ডে বেশি হয়। উইনিং পিরিয়ডে বেশি হয় তার কারণ হচ্ছে বাইরের যে খাবারগুলো ছিল সেই খাবারগুলোর একটা অ্যালার্জিক রিয়াকশন হয়, যেটার কারণে পিয়ার স্পেসিস গুলো হাইপারট্রফিড হয়ে যায়। আর এই সময়ই হচ্ছে মায়ের থেকে যে অ্যাকোয়ার্ড ইমিউনিটি নিয়ে আসলে বাচ্চাটা জন্মগ্রহণ করছিল সেটা লস হয়ে যায়, এবং সেই কারণে দেখা যায় যে তাদের ভাইরাল ইনফেকশনটা বেশি হয়, এবং ভাইরাল প্যাথোজেন্স গুলো ইন্টেস্টাইনের যে পিয়ার স্পেসেস গুলো ছিল সেই পিয়ার স্পেসেস গুলোকে হাইপারট্রফি করে দেয়। অনেক সময় কিছু কিছু ফ্যাক্টর অ্যাসোসিয়েটেড থাকে যেগুলো হচ্ছে প্যাথোলজিক্যাল লিড পয়েন্ট বলা হয়, যেমন হচ্ছে বাচ্চাদের মিকেলস ডায়াবেটিক বললাম, এটা একটা লিড পয়েন্ট। অনেক সময় বাচ্চাদের পলিপও থাকতে পারে, অনেক সময় ডুপ্লিকেশন সিস্ট থাকে, অনেক সময় হচ্ছে হেনস স্ক্যান্ডলেন পুরপুরা থাকে, অথবা হচ্ছে অ্যাপেন্ডিক্স নিজেই এটা একটা কজ হতে পারে। এবং সাধারণত দেখা যায় যে এই লিড পয়েন্ট গুলো একটু ওল্ডার বাচ্চাদের বেশি হয়। উইনিং পিরিয়ডের বেশি বয়সে যখন হয় তখন একটু চিন্তা করতে হয় যে এই লিড পয়েন্ট গুলো থাকার পসিবিলিটি বেশি।
আইডিয়াল কেসে যখন আমরা আসলে ইন্টারসেপশন পাই, তখন কিন্তু এটা সবসময়ই একটা লিড পয়েন্ট থাকে এবং সেই লিড পয়েন্ট গুলো দেখা যায় যে হয়তো একটা পলিপ হতে পারে অথবা একটা সাবমিউকাসের লাইফোমা হতে পারে অথবা অনেক সময় একটা টিউমারও হতে পারে, যেটার কারণে হচ্ছে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের মতো হয় এবং সেটা প্রক্সিমাল ইন্টেস্টাইনটা ডিস্টাল ইন্টেস্টাইনের ভিতরে ইন্টারসেপ্টেড হয়ে যাচ্ছে। এখানে কতগুলো পার্ট থাকে যেটা আমরা আসলে ছবি দেখে বুঝতে পারবো। যেমন হচ্ছে ইনার টিউব, মানে প্রক্সিমাল বায়োল যেটা ডিস্টাল বায়োলের মধ্যে ঢুকে যাচ্ছে, এটা হচ্ছে ইন্টারসাসেপ্টাম। যেটা ঢুকে যাচ্ছে সেটা হচ্ছে সাসেপ্টাম। আর বাইরে যেটা থাকতেছে, বাইরের লেয়ারটা, একেবারে বাইরের লেয়ারটা, সেটাকে আমরা বলতেছি শীথ অথবা আউটার টিউব। এটা হচ্ছে শীথ বা আউটার টিউব, এটা হচ্ছে ইন্টারসাসেপ্টাম, ইনার টিউব। আর মাঝখানে একটা লেয়ার ব্যাক করতেছে যেটা হচ্ছে রিটার্নিং আর মিডল টিউব। এটা হচ্ছে রিটার্ন করতেছে, এটাকে রিটার্নিং অথবা মিডল টিউব বলা হচ্ছে। তাহলে তিনটা লেয়ার কিন্তু, ভিতরে সাসেপ্টাম বা ইনার টিউব, মাঝখানে যেটা হচ্ছে রিটার্নিং অথবা মিডল টিউব, লাস্টে যেটা বাইরে সেটা হচ্ছে সাসিপিয়েন্স অথবা হচ্ছে শীথ অথবা আউটার লেয়ার। প্রত্যেকটা ইন্টারসাসেপশনে তিনটা পার্ট থাকে। অ্যাপেক্স যেটা ঢুকে গেছিল তার লাস্ট পার্ট, এটা হচ্ছে অ্যাপেক্স। নেক হচ্ছে যেটা ঢুকছিল সেটার সাথে হচ্ছে বাইরের যে শীট সেটার মার্জিন, এটা হচ্ছে নেক। এই পোর্শনটা হচ্ছে নেক, আর পুরাটা হচ্ছে ইন্টারসাসেপশন। পুরাটা হচ্ছে ইন্টারসাসেপশন। এই পেশেন্ট গুলো দেখা যায় যে আসলে কোলিকি অ্যাবডোমিনাল পেইন নিয়ে প্রেজেন্ট করে এবং পরবর্তীতে ভমিটিং করে। ভমিটিং এর প্রথম দিকে আসলে মিল্ক থাকে এবং পরবর্তীতে সেটা বাইল হিসেবে বের হয়। তাহলে যে পেশেন্টের একটা ইনফ্যান্ট উইনিং পিরিয়ডে সেটা যদি অ্যাবডোমিনাল পেইন ভমিটিং নিয়ে প্রেজেন্ট করে, সেটা ইনভেরিয়েবলি ইন্টারসাসেপশন। প্রথম দিকে আসলে এরকম কয়েকটা এপিসোডে ভালোই থাকে, কিন্তু আলটিমেটলি ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের ফিচার ডেভেলপ করে এবং দেখা যায় যে রেড কারেন্ট জেলি স্টুল সে পাস করতে থাকে। কারণ হচ্ছে মিউকোজা যেটা ঢুকে যাচ্ছে সেটার টিয়ার হয়ে কিছু ব্লাড রিলিজ হয় এবং ওখান থেকে কিছু মিউকাস সেক্রেশন হয়। ডিস্টালি যেহেতু স্টুল বা ফিক্যাল ম্যাটার থাকতেছে না, তখন কিন্তু এই জেলি মিক্সড উইথ স্টুল এটা অ্যানাস দিয়ে পাস করে এবং সেটাকে বলা হচ্ছে রেড কারেন্ট জেলি স্টুল। এই ধরনের পেশেন্টের ক্লিনিক্যালি আসলে ডিহাইড্রেশন থাকে, অ্যাবডোমিনাল ডিস্টেনশন থাকে, যেটা কমনলি হচ্ছে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনে পাওয়া যায়। এবং অ্যাবডোমেন পালপেট করলে দেখা যায় যে রাইট আপার কোয়াড্রেন্টে একটা সসেজ শেপড মাস থাকে। সসেজ শেপড মাস থাকে রাইট আপার কোয়াড্রেন্টে। এটা খুব কমন একটা টার্ম, সসেজ শেপড মাস। এটা পাওয়া যায় ইউজুয়ালি রাইট আপার কোয়াড্রেন্টে পাওয়া যায়, রাইট আপার কোয়াড্রেন্টে। এবং রেকটাল এক্সামিনেশন করলে অনেক সময় হচ্ছে ওই রেড কারেন্ট জেলির যে ব্লাডটা সেটা পাওয়া যায়। এবং অনেক সময় যদি এই অ্যাপেক্স যেটা ছিল টার্মিনাল আইল্যান্ডে ঢুকে যাচ্ছিল সেটা যদি রেকটাম পর্যন্ত চলে যায়, তখন কিন্তু ডিআরই করলে পরে সেটা আমরা ফিল করতে পারি। এখানে আসলে প্রেজেন্টেশনটাকে সামারাইজ করা হচ্ছে, যেটাতে বলা হচ্ছে বিলিয়াস ভমিটিং বাচ্চাদের হচ্ছে, কোলিক অ্যাবডোমিনাল পেইন হচ্ছে, রেড কারেন্ট জেলি স্টুল আমরা পাচ্ছি এবং এটা সবসময় দেখা যায় যে 2 মাস থেকে 2 বছরের মধ্যে এই ফিচার গুলো থাকলে পরে সেটাকে আমরা ইন্টারসাসেপশন বলছি। প্লেন রেডিওগ্রাফি এটা সফট টিস্যু ওপাসিটি ওরকম ভালো করে বুঝতে পারে না, কিন্তু তারপরেও হচ্ছে স্মল বায়োল অবস্ট্রাকশনের ফিচার পাওয়া যায়। আর আল্ট্রাসাউন্ড করলে পরে এটা খুব ভালো ডায়াগনোসিস করতে পারে। আল্ট্রাসাউন্ডে একটা মাস বলে দেয়, এটা ঠিক অলিভ না, এটা হচ্ছে একটা সসেজ শেপড মাস, যেটা আমরা ফিল করতে পারছিলাম সেটাই সে আল্ট্রাসাউন্ডে বলে দেয় যে এখানে একটা মাস আছে। এবং সেই লেয়ার গুলো অনেক সময় আইডেন্টিফাই করতে পারে, যেটা আউটার, ইনার অ্যান্ড রিটার্নিং, এই লেয়ার গুলো বুঝে এখানে ডায়াগনোসিসটা মোটামুটি কনফার্ম করে
কিন্তু সিটি স্ক্যান করলে পরে এটা খুব কনফার্মেটরি একটা ডায়াগনোসিস দেয়, যেটাতে হচ্ছে টার্গেট সাইন আমরা পাই। টার্গেট সাইন, সিটি স্ক্যানে টার্গেট সাইন পাওয়া যায়। এটার ম্যানেজমেন্ট হচ্ছে রিসাসিটেশন করতে হবে। রিসাসিটেশনের পরেই আসলে ইন্টারসাসেপশন যেটা ঢুকে গেছিল সেটাকে রিডিউস করার চেষ্টা করতে হবে। নন অপারেটিভ ডিটেকশনটা অনেক সময়ই পসিবল হয়, এবং নন অপারেটিভ ডিটেকশনটা কিভাবে করে, এটা বাতাস দেওয়া হয়। যেহেতু আইল্যামটা ঢুকে যাচ্ছে হচ্ছে সিকাম হয়ে লার্জ বাইলের মধ্যে, তাহলে অ্যানাস দিয়ে যদি বাতাস দেওয়া হয় তাহলে ব্যাক প্রেসারে ওই আইলিয়াম যেটা ঢুকে যাচ্ছিল সেটা আস্তে আস্তে করে ব্যাক করবে, এবং হচ্ছে সেটা অনেক সময় রিডিউসড হয়, এবং রিডিউস হলে পরে ক্লিনিক্যাল ফিচার যেগুলো ছিল সেই ফিচারগুলো কিন্তু সাবসাইড করে। আরেকটা হচ্ছে আসলে এই যে ডায়াগনোসিসের যে মডালিটি, সেটার আরেকটা ওয়ে হচ্ছে বেরিয়াম এনেমা। বেরিয়াম এনেমা যদি দেওয়া হয় তখন দেখা যায় যে এখানে যে আইল্যামটা ঢুকে গেছিল এটা ছিল লার্জ বাওয়েলের ওয়ালটা, চারপাশের ওয়ালটা, এবং এর চারপাশে এই যে ক্লো বা থাবার মতো পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে ক্লো সাইন। ক্লো সাইন এখানে এক্সরেতে দেখা যাচ্ছে আসলে যে একটা রেডিও অপেক শ্যাডো, এবং এটা হচ্ছে ইন্টারসাসেপশন। এটা ঢুকে গেছে সিকাম হয়ে আলটিমেটলি হচ্ছে ট্রান্সভার্স কোলন পর্যন্ত চলে আসছে, এবং এটা হচ্ছে এয়ার এনেমা, বাতাস দিয়ে এনেমা দেওয়া হচ্ছে এবং সেটা দিয়ে চেষ্টা করা হচ্ছে রিডিউস করার জন্য। তাহলে এয়ারটা প্রেসার দিয়ে দিয়ে আলটিমেটলি এই ইন্টারসাসেপ্টেড যে পার্টটা ছিল সেটাকে রিডিউস করার চেষ্টা করবে, এবং সেটা মোর দেন 70% কেসেই দেখা যায় যে সাকসেসফুল হয়। এবং অনেক সময় যদি ফোর্সফুলি দেওয়া হয় সেক্ষেত্রে আসলে এটা রাপচার করতে পারে, অথবা হচ্ছে লার্জ বাওয়েলের ইনজুরি হতে পারে। যদি এয়ার দিয়ে আসলে রিডিউস করা পসিবল না হয় তখন কিন্তু ল্যাপারোটমি মাস্ট। হ্যাঁ, এবং ল্যাপারোটমি অথবা ল্যাপারোস্কোপি সেটাও কিন্তু করা যেতে পারে। ল্যাপারোটমি বা ল্যাপারোস্কোপি যেটাই করা হোক না কেন, সেটাতে হচ্ছে ডিস্টাল যে বাওয়েল লুপ যেটার মধ্যে ঢুকে গেছিল সেটাকে প্রেস করা হয়, স্কুইজ করা হয়, তাহলে কিন্তু প্রক্সিমাল বাওয়েল লুপটা বের হয়ে আসে। তাহলে ডিস্টাল বাওয়েল লুপকে মিল্কিং করা হয়, মিল্কিং করে করে প্রক্সিমাল যে বাওয়েল লুপটা সেটা বের করে আনা হয়। অনেক সময় যদি প্রক্সিমালটাকে যদি ধরে মানে টানা হয় তখন কিন্তু এই ইনজুরিটা বেশি হতে পারে। এই জন্য হচ্ছে স্কুইজিং করে করে বের করাটাই হচ্ছে আইডিয়াল। যখন বের করা হয় তখন কিন্তু আবার ইন্সপেক্ট করা হয় ভালোভাবে, যাতে ইন্টেস্টাইনের ওয়ালে কোনো ইনজুরি আছে কিনা অথবা ইসকেমিয়া আছে কিনা এটা বোঝার জন্য। এটাতে দেখানো হচ্ছে আসলে যে প্রেস করে করে বাইরে কিভাবে বের করা হয়। সিকাম বা লার্জ ওয়ালকে প্রেস করে করে এটাকে আলটিমেটলি বাইরে বের করা হচ্ছে। আর যদি কোনো কারণে দেখা যায় যে পাওয়ার অপারেটিভলি ইন্টেস্টাইনের যে পোর্শনটা ঢুকে যাচ্ছিল সেটা ইসকেমিক হয়ে গেছে, অথবা যেটার মধ্যে ঢুকে গেছিল সেটা ইসকেমিক হয়ে গেছে, তখন হচ্ছে রিসেকশন করতেই হবে, এবং অ্যানাস্টোমোসিস এটা হচ্ছে প্ল্যান অফ ট্রিটমেন্ট। এখানে সামারাইজ করলে আমরা যদি দেখি যে বায়োল ইনফেকশন উইল রেজাল্ট উইথাউট ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট না করলে বায়োল ইনফেকশন হবে। এটা মোস্টলি হচ্ছে আইলিওকোলিক হয়, আইলিয়ামটা কোলনের মধ্যে ঢুকে যায়, আল্ট্রাসাউন্ড দিয়ে কনফার্ম করা যায়, ফ্লুইড ইলেকট্রোলাইট রিসাসিটেশন করে নিতে হয় পেশেন্টের। আর হচ্ছে নন অপারেটিভলি বেশি আসলে রিডিউস করা পসিবল হয় যখন হচ্ছে পেরিটোনাইটিসের ফিচার পাওয়া যায়, পারফোরেশনের ফিচার পাওয়া যায়, অথবা নন অপারেটিভ টেকনিকটা আসলে ফেল করে, তখন কিন্তু ইমার্জেন্সি অপারেশন প্রয়োজন হয়। আর অ্যাডাল্টের দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই সার্জারি প্রয়োজন হয়, কারণ হচ্ছে তাদের একটা প্যাথোলজিক্যাল লিড পয়েন্ট থাকে। এরপর আমরা চলে আসবো আসলে লার্জ বাউলের অবস্ট্রাকশনের একটা কজে, এবং সেখানে দেখবো যে ভলভিউলাস হচ্ছে সবচেয়ে কমন কজ। ভলভিউলাস নিয়ে এর আগে আমরা অনেক কথা বলেছি, সো এখন আমরা খুব বেশি আসলে বলতে যাব না। তো ভলভিউলাসে টুইস্টিং হয় সিগময়েড কোলনের,
এবং অন্য পোর্শনের ও যদি টুইস্টিং হয় অ্যারাউন্ড ইস মেজেন্ট্রি, সেটাই হচ্ছে ভলভিউলাস। এটা অনেক জায়গায় হতে পারে। তো টুইস্টিং যদি আসলে 180 ডিগ্রি হয় তখন লুমেন অবস্ট্রাক্টেড হয়, আর যদি 360 ডিগ্রি হয় তখন হচ্ছে ভেসেল অক্লুশন হয়। আর হচ্ছে যে পোর্শনটা ক্লোজড লুপে পরিণত হয়, সেখানে ব্যাকটেরিয়াল ফার্মেন্টেশন হয়ে সেখানে গ্যাস ফরমেশন হয় এবং আলটিমেটলি ডিস্টেনশন হয়। ডিস্টেনশন হওয়ার ফলে এবং মেজেন্ট্রিক ভেসেলের মধ্যে অক্লুশন হওয়ার ফলে প্রথমে হচ্ছে ভেনাস অক্লুশন হয়, দেন হচ্ছে আর্টেরিয়াল অক্লুশন হয়। আলটিমেটলি সবগুলো লিড করে হচ্ছে ইসকেমিয়া এবং গ্যাংগ্রিন। এটা প্রাইমারি এবং সেকেন্ডারি দুই ধরনের হতে পারে। অনেক সময় কনজেনিটাল কিছু প্যাথোলজির জন্য যেটা হয় সেটা প্রাইমারি, আর হচ্ছে অ্যাডাল্টের যে অ্যাকোয়ার্ড প্যাথোলজি সেটা হচ্ছে আসলে সেকেন্ডারি। এটা স্মল বায়োলেও হতে পারে, কিন্তু মোস্ট কমনলি হয় হচ্ছে সিগময়েড কোলনে এবং সিকামে। নিওনেটাল মিডগার্ড ভলভিউলাস সেটা কমনলি হয়, কিন্তু নিওনেটদের মধ্যে আর হচ্ছে অ্যাডাল্টের মধ্যে সিগময়েডটা সবচেয়ে কমন। এটাকে প্যারেনাল আসলে ডিকম্প্রেস করা যায়, আর সার্জারি প্রয়োজন হয় যখন ইসকেমিয়া থাকে অথবা হচ্ছে কোলোনোস্কোপিক ডিপ্লেশন পসিবল হয় না তখন। লার্জ বাউলে আসলে এটা বেশি অবস্ট্রাকশন করে, এবং লার্জ বাউল অবস্ট্রাকশনে বেশি মানে মোস্ট অফ দ্য কমন কজের মধ্যে একটা হচ্ছে সিগময়েড ভলভিউলাস, এবং এটা বেশিরভাগ সময়ই হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে এই সিগময়েড কোলনটা ঘুরতে থাকে। আর দেখা যায় যে ওয়েস্টার্ন পপুলেশনদের মধ্যে যাদের এল্ডারলি এবং যাদের কনস্টিপেশন আছে তাদের ক্ষেত্রে সিগময়েড ভলভিউলাসটা বেশি হয়। ইয়াং পেশেন্টরা আসলে আর্লিয়ার প্রেজেন্ট করে, আর হচ্ছে প্রগনোসিসটা খারাপ হতে থাকে, যত সময় বাড়তে থাকে ততই খারাপ হতে থাকে। ইউজুয়ালি 24 ঘন্টা পার হলে পরে, এবং দেখা যায় যে ভমিটাসের সাথে যদি ফিকুলেন্ট ভমিটাস হয় তখন প্রগনোসিসটা ওয়ার্স্ট প্রগনোসিস। ছবিতে দেখানো হচ্ছে আসলে কিছু কজ যে কারণে বেশি হচ্ছে, যেমন হচ্ছে একটা ব্যান্ড অ্যাপেক্স অফ দ্য সিগময়েড কোলনের এখানে একটা ব্যান্ড, এটার চারপাশে তাহলে ঘুরতে সুবিধা হবে। তারপর হচ্ছে এই সিগময়েড কোলনের লুপটা অনেক বড় এবং অ্যাটাচমেন্টটা অনেক ছোট। পেলভিক মেজোকোলনটা অনেক বড়, এবং এই যে সিগময়েড কোলন এটা যদি অনেক বেশি লোডেড থাকে তাহলে লোডেড সিগময়েড মেজোকোলন, লং পেলভিক মেজোকোলন, ন্যারো অ্যাটাচমেন্ট অফ দ্য পেলভিক মেজোকোলন এন্ড হচ্ছে একটা ব্যান্ড, এই সবগুলো কারণে কিন্তু বেশি হচ্ছে। যখন আসলে একিউট প্রেজেন্টেশন হয় তখন এটাকে বলা হচ্ছে ফালমিনেন্ট বা তীব্র, আর ইন্ডোলেন্ট মানে আস্তে আস্তে করে যখন হচ্ছে সেটাকে বলা হচ্ছে ইন্ডোলেন্ট। অনেক সময় হচ্ছে কম্পাউন্ড ভলভিউলাস হয়, যেটাকে বলা হয় হচ্ছে আইলিও সিগময়েড নোটিং, মানে সিগময়েড লুপের চারপাশে হচ্ছে আইলিয়ামটা ঘুরে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে যে কম্পাউন্ড ভলভিউলাস। তাহলে দুই ধরনের লুপ অফ ইন্টেস্টাইন এখানে ইনভলভ থাকে, যেমন হচ্ছে আইলিয়াম এবং হচ্ছে সিগময়েড কোলন, এই দুইটা লুপ ইনভলভ থাকে, এবং এই দুইটা লুপই কিন্তু ভার্নারেবল হয়, এবং এই দুইটা লুপই কিন্তু আলটিমেটলি ইসকেমিয়া হতে পারে। এখানে আমরা আসলে অবস্ট্রাকশনের দুইটা এক্সরে দেখতে পাচ্ছি, এবং ডায়াগনোসিসের জন্য আসলে আমাদের এক্সরেই যথেষ্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল, গ্যাস ডিস্টেন্ডেড বাউল লুপ, ভালভিউলিক কনিভেন্টিস, সবগুলো ইন্ডিকেট করে হচ্ছে স্মল বাউল অবস্ট্রাকশন, যেটা সেন্ট্রালি প্লেসড এবং মডারেট ক্যালিবার। আর এটা হচ্ছে ইউ শেপড একটা টায়ার লাইক শ্যাডো, ইনভার্টেড ইউ শেপ একটা টায়ার লাইক শ্যাডো, যেটা পেলভিস থেকে অ্যারাইজ করছে, এবং ডায়ামিটারটা অনেক বেশি।
এখানে অনেক সময় কোস্টাল ফোর্ট থাকে, তাহলে এটা লার্জ ভয়েল অবস্ট্রাকশন। ছবিতে দেখা যাচ্ছে আসলে পাওয়ার অপারেটিভ পিকচার অফ সিগময়েড ভালভিউলাস হিউজলি ডাইলেটেড, থিন হয়ে গেছে সিগময়েড কোলনটা। এবং ট্রিটমেন্ট সিগময়েড ভালভিউলাসের ট্রিটমেন্ট যদি আমরা করতে যাই, সবগুলো অবস্ট্রাকশনই আসলে রিসাসিটেশন, দেন হচ্ছে এক্সপেক্টেন্ট থেরাপি, যদি আসলে কনজারভেটিভ থেরাপিতে ইমপ্রুভ না করে দেন হচ্ছে সার্জারি। সিগময়েড ভালভিউলাসে আসলে সার্জারি করা হয়, ল্যাপারেটমি করা হয়। ল্যাপারেটমি করে যে রিডান্ডেন্ট পোর্শনটা থাকে সেটাকে এক্সারসাইজ করা হয়, যদি সম্ভব হয় দুইটা অ্যানাস্টোমোসিস করা হয়, যদি সম্ভব না হয় তাহলে দুইটাকেই আসলে ডাবল ব্যারেল কোলোস্টমি হিসেবে বের করে দেওয়া হয়। আর যদি ডিস্টাল লুপটাকে বের করা সম্ভব না হয় তাহলে প্রক্সিমাল লুপটাকে বের করা হয় এবং ডিস্টালটাকে ক্লোজ করে পেটের মধ্যে রেখে দেওয়া হয়। এটাকে বলা হয় হচ্ছে হার্টম্যানস প্রসিজার, যেটা আসলে খুব কমন একটা নাম, হার্টম্যানস প্রসিজার, যেটা খুব কমন একটা অপারেশন। এবং এটা ছাড়া জিজ্ঞাসা করে থাকে প্রক্সিমাল লুপটাকে টেম্পোরারি এন্ড কোলোস্টমি হিসেবে বের করে দেওয়া হয় এবং ডিস্টাল লুপটাকে ক্লোজ করে পেটের মধ্যে রেখে দেওয়া হয়। এটা হচ্ছে হার্টম্যানস। আর যদি আসলে ভায়াবল থাকে, তাহলে ভায়াবল থাকলে পরে আরেকটা অপশন, সেটা হচ্ছে সিগময়েডোপেক্সি। সিগময়েডোপেক্সি একটা অপশন। সিগময়েডোপেক্সি মিন্স হচ্ছে সিগময়েড কোলনটাকে 3 জায়গায় প্যারাইটাল ওভালের সাথে ফিক্স করা হয়, প্রক্সিমালি, মাঝখানে এবং ডিস্টালি, যাতে সে ঘুরতে না পারে। কিন্তু সিগময়েডোপ্লেক্সির ফেলিয়ার রেট অনেক বেশি। এই জন্য হচ্ছে ভালো বা বেটার অপশন হচ্ছে রিসেকশন অফ দ্য রিডান্ডেন্ট পার্ট এন্ড এন্ড টু এন্ড অ্যানাস্টোমোসিস। অ্যানাস্টোমোসিস সম্ভব না হলে ডাবল ব্যারেল কোলোস্টমি, সেটা যদি সম্ভব না হয় তাহলে হার্টম্যানস প্রসিজার। তাহলে এগুলো হচ্ছে অপারেটিভ ট্রিটমেন্ট অপশন। কিন্তু তার আগে আরেকটা জিনিস যেটা চেষ্টা করা উচিত বা করা হয়, সেটা হচ্ছে কোলোনোস্কোপিক ডিপ্লেশন। কোলোনোস্কোপি করে এই আনটুইস্টেড পোর্শনটাকে আনটুইস্ট করা হয় এবং এই বাতাসটাকে বের করে দেওয়া হয়। তখন দেখা যায় যে টেম্পোরারিলি পেশেন্ট সিমটম রিলিফ হয় এবং পরবর্তীতে সেটা আবার রিকভার করতে পারে, কিন্তু ইমার্জেন্সি সার্জারির যে ড্রব্যাক গুলো ছিল সেটা থেকে পেশেন্টকে সার্ভাইভ করানো যায়। পরবর্তীতে হয়তো রুটিন সার্জারিতে রিডান্ডেন্ট পোর্শনটা এক্সারসাইজ করা প্রয়োজন হয়, কিন্তু ইমার্জেন্সিতে যে সার্জারির ট্রমা, সেই ট্রমা থেকে পেশেন্ট রিলিফ পায়। তাহলে এগুলোই হচ্ছে সিগময়েড ভালভিউলাসের অপারেটিভ অপশন। তো এগুলোই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। পরীক্ষাতে এগুলো থেকে অনেক ধরনের কোশ্চেন হতে পারে এবং দেখা যেতে পারে যে এগুলো থেকে অসপি বা রিটেন অথবা হচ্ছে ভাইভা পরীক্ষাতে বিভিন্ন ধরনের কোশ্চেন থাকতে পারে। সো এটা যদি বুঝে থাকো তাহলে আশা করা যায় যে পরীক্ষাতে আনসার করাটা ইজিয়ার হবে। সো আজকে অনেক বেশি কথা বলে ফেললাম, কথা আর বাড়াবো না। সবাইকে শুভরাত্রি জানাচ্ছি এবং ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। শুভরাত্রি।